ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আরো জানিয়ে রেখি, আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমার কলা কৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি। জনাব সোহেল তাজকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দুই হচ্ছে, অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের হাল ধরতে, তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই। আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটার এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যায়। এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি, আবু সাইদ থেকে শুরু করে 4 বছরের ছোট্ট শিশু আজাদ, 6 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে, নামটা মনে আসছে না, আমরা জানি যে পানি দিতে দিতে মুগ্ধকে হত্যা করা হয়েছিল। এই সকল প্রাণ আমরা হারিয়েছি, শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি। তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং and I want justice for them এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডর যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবেন। এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে। এই ছাত্র সমাজ, আমি যতটুকু দেখেছি, আমার তাদের সাথে পরিচয় নেই, কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি, they themselves are very inspiring. তারা ইন্সপায়ার করছে মানুষকে, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি। এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজে অগ্রসর হব। তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা। সো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে, তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, একটি দুর্নীতিমুক্ত অনিয়ম বিহীন একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে, গরিব ধনীর ভেদাভেদ থাকবে না, ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে। সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে। সো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে। আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না। 2008 সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো, তখন আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল, দিন বদলের সনদ। এই দিন বদলের সনদেই কিন্তু এই সকল কিছু, এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে আমাদের বাংলাদেশও এরকম সুন্দর হবে, একটা সোনার বাংলাদেশ হবে। সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা
বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে। হ্যাঁ, দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস মাস্ট বি স্ট্রেংথেনড। এখানে সুশাসন বা আমরা যদি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথাচাড়া দিতে চাই ভবিষ্যতের পথে, তাহলে আমাদের সুশাসন হচ্ছে অনিবার্য, এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। সো এই থিঙ্কিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন, এবং যা যা অন্যায় হয়েছে, যে সকল অনিয়ম হয়েছে, হত্যা, গুম সহ দুর্নীতি, হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে, এগুলো সমস্ত তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয়, সেটাও কিন্তু কাম্য না। তো আমি স্বাগত জানাই। জনাব সুলতাজ, একটি বিষয় গতকাল ডয়েচে ভেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা। তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না, তারা আর এটি আর এখন ভাবছেন না। আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা, আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে, আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল। আওয়ামী লীগ একটি আদর্শিক দল। আওয়ামী লীগের একটি আদর্শ আছে। আওয়ামী লীগ কিন্তু আদর্শিকভাবেই গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে। সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দল, এই দল আবারও সংগঠিত হবে, আবারও আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে। এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না, আমি তো রাজনীতিতে নাই বর্তমানে, আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি। আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে, অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন, এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে, এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে, যারা নিগৃহীত, যারা উপেক্ষিত হয়েছে। আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক, তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক। আমি চাইবো যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয়, যাতে করে এখানে যেন কোনো ভূম্রজাল সৃষ্টি না হয়। সোহেল ভাই, তাহলে আওয়ামী লীগ আর আপনার কোনো ভাবনায় এই মুহূর্তে নাই, মানে নিজের ব্যাপারে, মানে আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলন যখন চলছিল, আমি আমার ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়েছিলাম। একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে সমর্থন দিয়ে আমি বলেছিলাম যে কোনো কিছুই বাড়াবাড়ি করলে সেটা কিন্তু মানুষ মেনে নেয় না, হ্যাঁ, এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে। এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে, ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে, আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে। আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না। হ্যাঁ, একটি প্রাণ অমূল্য। সো আমি আজকে কেন এসেছি, কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে, এটা আমার কনসার্নস, আমার একটা মরাল কম্পাস আছে। আমি সবসময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেক দিয়েই আমি বিবেচনা করি, এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই, কিন্তু আমার বিবেকই হচ্ছে আমার কম্পাস। তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ, আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন, ওনাদের উপাসনাগার, ওনাদের মন্দির আক্রমণ হচ্ছে, বিভিন্ন নিরীহ মানুষের উপরে আক্রমণ হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথেই সংযুক্ত ছিল না, তারাও এই বিভীষিকাময় একটি প্রতিহিংসার লীলা খেলায় পড়ে গিয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই
আমার বিবেকের তাড়নায় আমি আজকের এই স্টেটমেন্ট দিয়েছি। আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা বলিনি। এটা আমার দেশ, আপনার দেশ, আমাদের সবার দেশ। আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায়, সেটা সবার মতো আমিও কামনা করি। সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয়, তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন, বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা? না, আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই, আমার সাথে কেউ যোগাযোগও করে নাই। এটা আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই। জনাব সোহেল, আপনি আপনার লক্ষ্য, এই শর্ট টার্ম লক্ষ্য, আপনি খুবই অর্গানাইজ মানুষ। আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে, সচেতনতা নিয়ে, রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন, 2 মাস পরে, 2 বছর পরে বা 5 বছর পরে? আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন? আসলে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রিজাইন করি, সেটা হচ্ছে 2009 সালের 31শে মে। তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন, আমি সবসময় বলেছিলাম, দেখেন, আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না। তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল, তো কবে মনে হয় আপনি যোগ্য হবেন? আমি বলেছিলাম হয়তো 20-30 বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে। হ্যাঁ, সো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো 5-10 বছর আগে। তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে, কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই, কোনো সিদ্ধান্তও নেই। আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন, সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে। কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009-এর 31শে মে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো না কোনো ভাবে পিলখানা হত্যাকাণ্ড, যেটি ফেব্রুয়ারির শেষে সংঘটিত হয়েছিল, তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে, কোনো না কোনো মত। এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন? যে আমি এটা স্পষ্টভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর মিউটিনি নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি। বিডিআর এর ডিজি জেনারেল শাকিল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম, আমার বড় মেয়ে, ওর জন্মদিন 19শে ফেব্রুয়ারি, এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম, আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম 17ই ফেব্রুয়ারি, এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে। এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম, আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন, তো আপনি যদি আসেন বিডিআর এ, এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায়। এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল, আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে। এবং আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআর এ এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে। এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে, বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে। তো এই বিষয়ে যদি কারো কোনোদিন প্রশ্ন থাকে, আমি আমার তরফ থেকে আমি যা জানি, যতটুকু জানি, আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক, এবং আমি যতটুকু জানি সেটা আমি বলবো। এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল, কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন, আইনের শাসন প্রয়োজন, এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার, তাই না? পুলিশ প্রশাসন। আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলবো, যারা নিরপেক্ষ হবে, জনগণের সেবক হবে, যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি। হ্যাঁ,
তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই, সেজন্যই আমি পদত্যাগ করেছি। সোহেল ভাই, যে বিষয়টি আপনি 3 মাসের মাথায় বুঝলেন, যে বিষয়টি আপনি বুঝতে 3 পারলেন মাস না, আবার 5 মাস। 5 মাসের, মানে 3 মাসের মাথায় নিশ্চয়ই বুঝেছেন, সিদ্ধান্ত নিতে আরো 2 মাস সময় লেগেছে সেই ভাবে। Usually একটা ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সো আই ডিড নট ওয়েট ফর ইভিনিং। রাইট, যে বিষয়টা আপনি 5 মাসের মধ্যে, আমি যদি পুরো সময়টা ধরে নিই, 5 মাসের মধ্যে যে বিষয়টা আপনি বুঝলেন এবং আপনি আপনার স্বপ্নভঙ্গ হলো এক ধরনের, যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন, সেই প্রতিশ্রুতি হয়তো আপনি রাখতে পারছেন না। আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসন জনগণের পুলিশ প্রশাসন হবে, সেটি হয়তো করতে পারছেন না, যার জন্য আপনি চেয়ারটিতে থাকলেন না। আপনার কাছে কি মনে হয় যে এই 16 বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ, তারা কি এটি বুঝলেন না, নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না, দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা থাকলেন? আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে? মানে এটা তো অবভিয়াস যে আপনি 5 মাসে বুঝেছেন, আপনার বুদ্ধি বেশি, কারো তো 5 বছরে বোঝা উচিত ছিল, 15 বছরে বুঝবে না কি করে? আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না, যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, সো ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম, যেটা সামটাইমস ইমোশনালি কথা, সত্য কথা বেরিয়ে আসে। আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই। এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি মিন করেছিলাম। সো আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট সরকার রদবদল করলে